নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গোটা পশ্চিমবাংলা জুড়ে এখন তোলপাড় 2026-এর ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল যে ইলেকশন, সেই ইলেকশনে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে। এই পরাজয়ের কারণ কি এটা আমরা জানতে চাইব। সেই নির্বাচনে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল ইলেকশনের যে প্রার্থী, একজন গুরুত্বপূর্ণ প্রার্থী সুবীর সেনগুপ্ত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুবীর বাবুকে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। আমরা সুবীর বাবুর কাছ থেকে প্রথম জেনে নেব যে আপনাদের এই যে নির্বাচনে আপনি একজন প্রার্থী ছিলেন, খুব গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন এই নির্বাচনে, এরকম শোচনীয় ফলাফল হলো কেন? 2026-এর সরকার পরিবর্তনের পরে রেজাল্ট যখন আমরা দেখছি, সকলেই খানিকটা হতবাক যে বিজেপির এরকম শোচনীয় ফলাফল, তৃণমূল কংগ্রেস সেখানে জিতছে, কারণ কি? কারণটা হচ্ছে যেভাবে এই খবরটা পরিবেশন করা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে, মানুষকে একটা ভ্রমের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি হচ্ছে বিধানসভা ইলেকশনের আগেই এই ইলেকশনটি সংগঠিত হয়েছিল। এই ইলেকশনটি হয়েছিল 9 এবং 10 মার্চ। আচ্ছা, এবং এই ইলেকশনে মানে বিধানসভা নির্বাচনের আগেই ইলেকশনটা হয়ে গেছে। হয়েছিল এই ইলেকশনে তৃণমূলের যারা পদপ্রার্থী ছিল, মানে 23 জন যে ক্যান্ডিডেট ছিল, তাদের মধ্যে দেখা যাবে নামগুলোর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত বা পশ্চিমবাংলার বহু মানুষ পরিচিত। অশোক দেব মহাশয়, উনি একজন এমএলএ ক্যান্ডিডেট ছিলেন পশ্চিমবাংলার নির্বাচনে, পরাজিত হয়েছে না, উনি জিতেছেন। অশোক দেব, হ্যাঁ। সুভাষিস চক্রবর্তী, উনি পশ্চিম বেহালার পদপ্রার্থী ছিলেন, পূর্বের পদপ্রার্থী ছিলেন, এবং উনি এক্স রাজ্যসভার এমপি ছিলেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন হচ্ছে বোর্ড চেয়ারম্যান। তারপরে আরও অনিন্দ্য কিশোর রাও, উনি ছিলেন হচ্ছে কাউন্সিলর। তারপরে আপনার ব্যারাকপুরের রবীন ভট্টাচার্য, উনি ছিলেন হচ্ছে কাউন্সিলর। এছাড়া আইপিএসের ওয়াইফ, মানে ওয়েস্ট বেঙ্গল সরকারের খুব কাছের আইপিএসের ওয়াইফ, তারা পদপ্রার্থী ছিলেন। তার ফলে কি হয়েছিল, এই নির্বাচনটা এরা কোনোভাবে সংগঠিতই হতে দেয়নি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের নিয়মকে মানে আইওয়াশ করার জন্য, সুপ্রিম কোর্টের অর্ডারটা আমরা কমপ্লাই করেছি এইটুকুনি দেখানোর জন্য এরা একটা নামকে বাস্তব একটা মকারি ইলেকশন করেছে। এই মকারি ইলেকশনের মাধ্যমে এরা জাস্ট ভোট লুট করে কারুকে ভোট দিতে না দিয়ে তারা এই ইলেকশনটা সংগঠিত করে নিয়েছিল। এবং আফটার এই ইলেকশন যখন এই রেজাল্টটা বিধানসভার পরে বেরালো, তখন দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন মানে নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব সবুজ আবির মেঘে মানে এই উল্লাস করছে এবং উদযাপন করছে যে বিধানসভার এই পরাজয় পরেও মানুষ কী করে তৃণমূলকে আবার আনছে। যারা এই আবির মেঘে এই তৃণমূলের মানে নেতা নেত্রী পশ্চিমবাংলার এটা উদযাপন করছে, তাদের সবুজ আবির নয়, তাদের কালো কালি মুখে মেখে আয়নায় নিজের মুখ দেখতে লজ্জা হওয়া উচিত। তারা এই ইলেকশনটাকে, অ্যাডভোকেটদের ইলেকশনটাকে, যে পরিমাণে পঞ্চায়েত ইলেকশনে লুটের একটা ইলেকশন তৈরি করেছিল, সেই ক্ষেত্রে এই ইলেকশনটা অ্যাডভোকেটদের কাছে একটা লজ্জার ইলেকশনে হয়ে দাঁড়িয়েছে। মানে এটাও ডায়মন্ড মডেল। এটা ডায়মন্ড মডেল। আমি ডায়মন্ড হারবারে নিজে যখন প্রচারে গেছি, ডায়মন্ড হারবার কোর্টে আমার ক্লাসমেট এক বন্ধুর পাশে বসে চা খেয়েছি। তারপরে আমি যখন প্রচারে বাইরে বেরিয়েছি, আমাকে অন্য অ্যাডভোকেটরা বলছে আপনি এখান দিয়ে চলে যান, আপনি এসেছেন, আপনাকে আমরা মোটামুটি সবাই চিনি জানি, আপনার বিভিন্ন রকম আমরা ভিডিও দেখেছি বার কাউন্সিলের এগেনস্টে আপনি কি মানে বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছেন। তৃণমূল থেকে কিন্তু অন্যরকম স্টেপ নেওয়ার চেষ্টা করছে, আপনি ফিজিক্যালি হ্যাকেল হতে পারেন। আপনার যে বন্ধুটি আপনাকে চা খাইয়েছে সে অলরেডি ফিজিক্যালি হ্যাকেল হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডায়মন্ড হারবার কোর্টে অন্যান্য পদপ্রার্থী যারা বিজেপির বা অন্যান্য যারা প্রার্থী, তাদের প্রচার পর্যন্ত করতে দেওয়া হয়। মানে এটা ভোটের আগে, 2026-এ মানে 9-10 মার্চ তো ভোটটা হয়েছে, তার আগে আমরা যখন প্রচারে গেছি তখন আমাদের প্রচার পর্যন্ত করতে দেওয়া হয়নি। তার ফল আমি ডায়মন্ড হারবার কোর্টের রেজাল্ট বলি যে টোটাল 400 ভোট ওখানে ছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সৌভাগ্যবান যে এত কিছুর মধ্যেও ফার্স্ট প্রেফারেন্স একটা পেয়েছি এবং আমার মতন 4-5 জন একটা করে ভোট। আর সুভাষিস চক্রবর্তী আর বৈশ্বনাথ চট্টোপাধ্যায় 190টা করে ভোট পেয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে পুরো লুট হয়েছে। আমাদের আলিপুরে টোটাল 5000 ভোটের হিসাব দেখানো হয়েছে, টোটাল 5000 ভোট পড়েছে। আপনারা জানেন, আমরা পশ্চিমবাংলা সবাই জানি যে যখন আমরা ভোট দিতে যাই আমাদের থেকে সই নেওয়া হয়, আমাদের আঙুলে মানে কালি দেওয়া হয় যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হয়। সেই ক্ষেত্রে এটা অ্যাডভোকেটদের ইলেকশন। অ্যাডভোকেটদের ইলেকশনে তো সবাই শিক্ষিত মানুষ, তাদের সইটা নেওয়া মাস্ট। সেই ক্ষেত্রে সেই ডেটা তারা মেনটেন করেনি। 5000 ভোটের মধ্যে আমাদের আলিপুরে অরিজিনাল দেখতে গেলে 1500 থেকে 1600 ভোট হয়েছে। আর বাকিটা সুভাষিস চক্রবর্তী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল বসু যারা তৃণমূলের পদপ্রার্থী ছিল, তারা রাতের অন্ধকারে ভোট লুট করেছে, ব্যালট লুট করে
ব্যালট বক্সে ফেলেছে। শুনলাম ওখানে ক্যাটারাররাও গিয়ে ভোট দিয়েছে। আমি এই আলিপুরে এই তৃণমূল দ্বারা পরিচালিত ভোটে আগের বছর আমি 3বার আলিপুর কোর্টে কন্টেস্ট করে আসছি। আমি তৃণমূলের পরেও এত কিছুর পরেও সেকেন্ড হাইস্ট ভোট পেয়ে থাকি প্রত্যেকবার। ঠিক আছে, আমাকে তো এই বছরের আগের টার্মে কি হলো, আমাকে এমন মারা হলো, ফিজিক্যালি অ্যাসল্টেড হলাম, আমাকে 1 মাস প্রায় ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা। এইভাবে ইলেকশন করে মানে আমাদের আলিপুরের ইলেকশনে ক্যাডাররা ভোট দিতে আসে। আচ্ছা। আমাদের ইলেকশনে যারা পাস করেনি বিভিন্ন কলেজ থেকে ছেলেপুলে তুলে এনে ভোট দিতে আনা হয়। আর যারা এই ভোটটাকে কন্ট্রোল করে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সমস্ত কিছু, তাদের আমরা বারবার বলা সত্ত্বেও আমি হাইকোর্টে এই নিয়ে মামলাও করেছিলাম। হাইকোর্টে মামলা করাতে সৌগত ভট্টাচার্য, জাস্টিস মহামান্য জাস্টিস সৌগত ভট্টাচার্য বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলকে বলেছিল এআইবি কারা কারা পাস করেছে বা হু আর এলিজেবল টু কাস্ট দেওয়ার ভোট, তাদের একটা লিস্ট দেওয়া হোক, সেইটা পর্যন্ত তারা দিল না। তারপরে আমাদের যখন ওনারা আবার মানে উচ্চ আদালতে গেলেন, জাস্টিস দাস এবং সেনের আদালতে, ওনারা একটা টোটালি ভোটের আগে বলে দিয়েছিলেন কি কি পদ্ধতিতে ভোট হবে। ডিস্ট্রিক্ট জাজ এবং জিএমদের ওনারা অ্যাপয়েন্ট করতে বাধ্য হয়েছিলেন এই লুট ঠেকাতে। ওনারা বলেছিলেন সিসিটিভির আন্ডারে ভোট করতে হবে, সমস্তটা মনিটরিং জানি পরবর্তীকালে চাইলে জমা করা যায়। আমি এই ইলেকশন সংগঠিত হওয়ার আগে এই ইলেকশন পদ্ধতি এবং এই ভোটে কিভাবে হতে পারে হাইকোর্টের রেজাল্ট, এইগুলো সব নিয়ে হাই এম্পাওয়ার কমিটি যেটা গঠিত হলো, তাদের কাছে আমি বললাম যে আপনারা এই পদ্ধতিতে ভোট করুন। আপনাদের একটু ব্যাপারটা একটু যদি বলেন, একটু আমি খুলে বলি। আমাদের যখন এই বার কাউন্সিল ইলেকশন লাস্ট হয়েছিল 17 সালে, 5 বছর বাদে বাদে হওয়ার কথা, এই ইলেকশনটা এরা ইচ্ছা করে ডিলে করতে করতে এটা এনে 26-এ ফেললো। 25-এর মধ্যেও যদি ইলেকশন হতো 1,25,000 টাকা, তাহলে নমিনেশন ফিস হয় না। এই 1,25,000 লোকসভাতে 30,000, বিধানসভাতে 10,000। আমাদের এই ইলেকশনে 1,25,000 হওয়ার কারণই হচ্ছে তৃণমূলের যারা যারা এমএলএ এমপি লুটের ধন যাদের বাড়িতে মজুদ আছে, তাদের কাছে 1 লাখ টাকা কিছুই নয়। আমি নিজে একজন পদপ্রার্থী, আমাকে লোকের থেকে ধার করে মাঝে মাঝে এখন শোধ দিতে হচ্ছে, সেরকম ব্যাপার। মানে পদপ্রার্থী হওয়ার জন্য 1,25,000 টাকা নমিনেশন। ভারতবর্ষের কোনো ইলেকশনে 1,25,000 টাকা নন রিফান্ডেবল। তারপরে আমি আলিপুরে ভোটে লড়েছি, আমার যারা সিনিয়র আছেন তারা আমাকে হেল্প করেছেন, আমার মতন জুনিয়র। তাছাড়া বড় কথা, ডিস্ট্রিক্টের যারা যারা লড়েছে, আমরা তো সকলে বিজেপি পার্টিকে ভালোবেসে বিজেপির পদপ্রার্থী হয়েছি। আমরা তো পার্টির থেকে একটা মানে কোনো রকম সাহায্য পাইনি বা পাবো এই আশাও রাখিনি। আমরা তখন বিজেপি জিতবে কিনা তাও জানতাম না। আমরা এই আশা থেকে যে পরিবর্তন হবে, মানুষের ভালো হবে, অ্যাডভোকেটদের ভালো হবে, নিজেদের কথা না ভেবে আমরা বিজেপির পদপ্রার্থী হয়েছি। এইটা করাই হয়েছিল 1,25,000 টাকা, যাতে করে সাধারণ কেউ এই ভোটে না দাঁড়াতে পারে। বুঝতে পারি। আচ্ছা, আপনার এই যে লড়াইটা আপনারা লড়লেন নির্বাচনের আগে, নির্বাচন হলো, সরকারটাও পরিবর্তন হয়ে গেল, তারপরে ফলাফল বেরোলো, তো স্বভাবতই তো আপনারা তো এখন যেহেতু সরকারটাও পরিবর্তন হয়েছে, এই যে ব্যাপক ভোট লুট, তো এটা একটা অবৈধ ভোট। এই অবৈধ ভোটকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন কেন? তাহলে এর বিরুদ্ধে তো আপনারা এখন আইনি লড়াই লড়ে এটা এই অবৈধ ভোটকে খারিজ করে দিয়ে নতুন করে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের নির্বাচন তো করা যেতেই পারে। এর কথাটা আমি বলি। আমরা নভেম্বর 2025-এ হুট করে, মানে সবটাই হচ্ছে তৃণমূলের আমলে ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। ওরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছড়িয়ে দিল যে আসন্ন নির্বাচন হতে চলেছে নভেম্বর মাস 2025। আমি তখন কি করলাম যে আমাদের এই বার কাউন্সিল, পুরনো যারা বার কাউন্সিল, আমরা অ্যাডভোকেট কারা আসল এবং নকল, ফেক এবং অরিজিনাল অ্যাডভোকেট পশ্চিমবাংলায়, সেটা বাছার জন্য এই বার কাউন্সিল আমাদের থেকে 2বার করে অর্থ নিয়েছিল এবং বিভিন্ন রকম নথি, আমাদের কয়েকটা মামলার নথি দিতে হয়েছিল যে আমরা রেকর্ডেড অ্যাডভোকেট। আচ্ছা, সেই নথি পাওয়ার পরও তারা ফেক অরিজিনাল অ্যাডভোকেট বাঁচেনি। কারণ কি, পশ্চিমবাংলার অনেক রতি মহারথী অ্যাডভোকেট রয়েছেন, যাদের যদি আপনারা খুঁজে বার করতে যান, বা আমি পরবর্তীকালে নামও বলতে পারি, আমার কাছে ডকুমেন্টস রয়েছে, তারা অরিজিনাল নয়। তারা হচ্ছে এই ভোটের মেশিনারি। তারা অর্থের দিক দিয়ে এবং অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারের দিক দিয়ে এই বার কাউন্সিলের যারা এক্সিস্টিং মেম্বার, মানে এক একজন প্রায় 20-25 বছর ধরে ওখানে শেকড় গেড়ে ফেলেছে। তারা কি বলে, ভোটে জানি লুট করে জিততে পারে। এত বছর ধরে এই ইলেকশন হচ্ছে, কে কোন অ্যাডভোকেট মারা গেল, কোন অ্যাডভোকেট নতুন এলো, কোনো রকম রেকর্ড এদের কাছে নেই। আমি আরটিআই করে এই বার কাউন্সিলের কাছে জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার টোটাল রেকর্ডেড অ্যাডভোকেটের সংখ্যা কত এবং কত অ্যাডভোকেট ভোট দিতে এলিজেবল। আমাকে ডিসেম্বর মাসে এরা উত্তর দিচ্ছে আমাদের কাছে কোনো নথি নেই।
তারপরে এরা একটা অ্যাডভোকেট লিস্ট বার করেছিল বিভিন্ন কোর্টে, সেটা যখন দিয়েছিল পশ্চিমবাংলায় প্রায় বিভিন্ন কোর্ট থেকে মানে চিঠি পাঠানো হয়েছিল যে অর্ধেক অ্যাডভোকেটের নামই তারা পাঠায়নি। এই নিয়ে আমি কেন প্রপার ওয়েতে অ্যাডভোকেটদের নামের ভোটার লিস্ট কেন পাবলিশ না করে ইলেকশন হচ্ছে, বা বার কাউন্সিলের আরেকটা জিনিস বিষয় হচ্ছে এই তৃণমূল গভর্নমেন্ট শুধুমাত্র সাধারণ মানুষকে লুট করেছে তাই নয়, অ্যাডভোকেটদের কিভাবে লুট করেছে। আমাদের 1991 সালে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড বলে একটা ফান্ড হয়েছিল, অ্যাডভোকেটদের সমস্ত দেখভাল এই ফান্ডের মাধ্যমে হওয়ার কথা। তৃণমূল গভর্নমেন্ট এসে 2012 সালে এটাকে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন বিধানসভায় পাস করে নিল একটা, এইটাকে টোটাল একটা প্রাইভেট সংস্থার হাতে প্রায় বিক্রি করে দিল। আচ্ছা, প্রাইভেট সংস্থার হাতে বিক্রি করে তাতে দেখা যাচ্ছে ম্যানেজিং ডাইরেক্টরের দ্বারা এই সংস্থাটা চলবে। ওই অ্যাক্ট অনুযায়ী অ্যাডভোকেটদের যত অর্থ পশ্চিমবাংলা থেকে উঠবে, মানে আমাদের একটা করে স্টিকার লাগাতে হয় ভোকালতনামায়, প্রত্যেক পশ্চিমবাংলার একদম আন্দামান থেকে কাকদ্বীপ কোটি কোটি টাকা এতে ওঠে, অ্যাডভোকেটদের এনরোলমেন্ট ফিস কোটি কোটি টাকা ওঠে। এখানে বলা হলো এই অ্যাক্টের মাধ্যমে যে স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেটদের এই ওয়েলফেয়ার ফান্ডের যত টাকা পুরোটা নিজেরা ইউজ করতে পারবে, আর তার বদলে অ্যাডভোকেটদের হোম লোন, ম্যারেজ লোন, ইন্স্যুরেন্স, মেডিক্লেম সমস্ত কিছু প্রোভাইড করবে। আলটিমেট দেখা গেল এই একটা হলো শুধুমাত্র ওই আমাদের অ্যাডভোকেটদের অর্থটাকে লুট করে নেওয়ার জন্য। লুট অ্যাডভোকেটদের অর্থটা হয়ে গেল, কিন্তু অ্যাডভোকেটরা কিন্তু পশ্চিমবাংলার কেউ কোনো সুবিধা পেল না। এর থেকে বড় কথা হচ্ছে এই যে বৈষ্ণব চট্টোপাধ্যায়, একে রাখা হলো এর মাথা হিসাবে, তাকে ডিস্ট্রিক্টের এখনও খোঁজ নিয়ে দেখতে পারবেন। আমাদের পশ্চিমবাংলায় এখনও যেহেতু ফি স্ট্রাকচার চালু নেই, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেন ফি স্ট্রাকচার চালু আছে, এখানে কিছু অ্যাডভোকেট সমাজকে লুট করে নিচ্ছে, সমাজ জুডিশিয়ারির কাছে যেতে ভয় পাচ্ছে। তারা কি বলে, আমাদের আলিপুরেই এরকম আছে, আমি নাম ধরে ধরে আপনাদের বলে দেবো। 5 বছর আগে যারা বাইকে চড়ে বাসে চড়ে আসতো, তারা তৃণমূলের বিভিন্ন পদে বসে আমাদের সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট, কেউ এই ওই আবড়ি তাবড়ি, পুলিশ থানায় গিয়ে বসে কোটি কোটি সম্পত্তির মালিক এই হয়ে দাঁড়িয়েছে আমাদের। তাহলে এই 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 যে যে ভোটটা, নির্বাচনটা, বার কাউন্সিলের নির্বাচনটা আপনারা খারিজ করার জন্য আবেদন? হ্যাঁ, এবার এরা একটা নতুন পদ্ধতি আনলো, একটা হাই এম্পাওয়ার কমিটি গঠন করলো। বললো এই হাই এম্পাওয়ার কমিটিতে এক্স জাস্টিস থাকবে, ঠিক আছে, আরও মহামান্য লোকজন থাকবে, ঠিক আছে। আমি তখন ভাবলাম যে যখন জাস্টিসের কথা বলা হয়েছে তাদের কাছে আমরা ভরসা করতেই পারি। হাই এম্পাওয়ার কমিটি যে তৈরি হলো তার কোনো রকম গেজেট নোটিফিকেশন, কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন দিল না। পরবর্তীকালে আমরা জানতে পারলাম এক্স জাস্টিস অসীম রায় এবং আগের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সাগর বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক, এদের সবাইকে নিয়ে গঠিত করা হয়েছে। এদের নিয়ে পুরো তৃণমূলপন্থী। কারণ অসীম রায়ের কথা আপনারা জানবেন, মেসি কাণ্ডে অসীম রায়, তৃণমূলের যে কোনো অসুবিধাজনক কোনো পরিস্থিতি হলেই এক্স জাস্টিস হিসেবে কারুকে অ্যাপয়েন্ট করতে হলে কমিশনার অসীম রায়, এইখানটাকেও ওনারা অ্যাপয়েন্টেড হয়ে পুরো মকারিতে পরিবর্তন করলো। আমি বারংবার ওনাদের মেল করলাম, চিঠি করলাম যে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন। ওনারা কি করলেন এই ইলেকশনে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সমস্ত নথি আমার কাছে আছে। এগুলো তো আপনি ইলেকশনের আগের কথা বলছেন। হ্যাঁ, ইলেকশনের আগে, সরকার পরিবর্তনের আগে। তাহলে সরকার পরিবর্তনের পরে কেন আপনি উদ্যোগ নিয়েছি? আমি এই যে চিঠিগুলো করা হয়েছে আমি আপনাদের বলে দিই, এই যে হাই এম্পাওয়ার কমিটি টিল ডেট এখন অবধি কোনো রকম ভোটার লিস্ট পাবলিশ করেনি। যে লিস্টগুলো পাবলিশ করেছে সেটা ভুলে ভরা। আমি আপনাকে মানে 20 জনের নাম বলে দেবো যে ভোটারের নাম 3 জায়গায় ভোটার হিসাবে রয়েছে। এই ভুলে ভরা, এটাকে ধরে আপনারা ভোটটা ক্যান্সেল করার কথা এই ভোটটাকে যখন ক্যান্সেল করার কথা আমি বারংবার বলেছিলাম এবং উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিলাম। সেই সময় যখন এদের সরকার ছিল আমি ফিজিক্যালি হ্যাকেলড হয়েছি কোর্টের মধ্যে, আমাকে প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হবে বলেছে। এছাড়াও একটা বড় কথা, আমি আমার নেতৃত্বের কাছেও জানিয়েছি, নেতৃত্বের লোকেদের কাছ থেকেও আমি এই হবে ইলেকশনটা আগে হয়ে যাক পরে দেখছি, ঠিক আছে। আমি একজন মানে বিজেপির প্রতি বিজেপির সনাতনী মানুষ হিসাবে, ঠিক আছে, আমি প্রচণ্ডভাবে বিজেপির একজন ভালোবাসা একজন মানুষ হিসাবে এইটুকুনি এখন আশা রাখতে পারি যে 19 জন পদপ্রার্থী এই কোনো রকম হেল্প না পেয়ে পার্টির থেকে 1,25,000 টাকা বা অন্যান্য খরচ করে ভোটে দাঁড়ালো, তার মধ্যে 3 জন জিতলো আর 16 জন যে আমরা হেরে গেলাম। তার মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডভোকেটরা রয়েছে, বারাসাত রয়েছে, ব্যারাকপুর রয়েছে। সেই ক্ষেত্রে যারা পদপ্রার্থী হয়েছে তাদের 1,25,000 টাকা জোগাড় করা কতটা কঠিন ছিল,
তারা শুধুমাত্র কিন্তু এই পার্টিকে ভালোবেসে এবং নতুন একটা দিনের আশায় নতুন বার কাউন্সিল অ্যাডভোকেটদের জন্য ভাববে এই আশাতে তারা পদপ্রার্থী হয়েছিল। এই যে তারা ডিপ্রাইভড হলো, এখন আমি মানে আপনার মাধ্যমে আপনার মতন আমি এটা আমাদের মানে যে লাস্ট যে মেলটা করেছি, আমি চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট, চিফ জাস্টিস আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে করেছি, শুভেন্দু অধিকারী মহাশয়কে করেছি, এবং আমি আমাদের হাই এম্পাওয়ার কমিটিকে করেছি, সবাইকে বলেছি যে পদ্ধতিতে এই ভোটটা হলো, এই যে কমিটিটা হাই এম্পাওয়ার কমিটিতে যাদের নিয়ে করা হলো, এই তৃণমূলের যে 18 জন পদপ্রার্থী ছিল তাদের যে দ্বিতীয় দেওয়ার জন্য এই ভোটটা করা হলো, সেই রেজাল্টটাই আজকে সামনে চলে এলো। 23 জনের মধ্যে দেখা যাচ্ছে 18 জন প্রায় তৃণমূলের পদপ্রার্থী জিতেছে। একজন মহিলা ক্যান্ডিডেট যে কি বলে তৃণমূলের খুব ঘনিষ্ঠ IPS এর স্ত্রী ছিল। আপনারা এই ভোটটা নিয়ে মামলা করছেন না কেন? এই ভোটটা নিয়ে মামলা আমি করছি না নয়, আমার সমস্ত রকম রিপ্রেজেন্টেশন এবং যখন সমস্ত রকম অভিযোগ রেডি এবং বিভিন্ন জায়গায় অলরেডি করা হয়ে গেছে। আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, সমস্ত অ্যাডভোকেটরা আমাকে অলরেডি জানেন, চেনেন পশ্চিমবাংলায়। আমি আলিপুর কোর্টে প্র্যাকটিস করি, আমাকে দেখেও বুঝতে পারছেন আমার প্র্যাকটিসের বয়স হচ্ছে 18 বছর। সুপ্রিম কোর্টে এই মামলাটা হবে, যেহেতু এটা হাই এম্পাওয়ার কমিটি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে যে স্ট্যাচারের অ্যাডভোকেট প্রয়োজন হয় বা যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে রাজ্য সরকার বা আমাদের যে পার্টি তারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় যাকে আমরা প্রচণ্ড রকম ভরসা করি, শুভেন্দু অধিকারী মহাশয় যদি এটা মানে দৃষ্টি দেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন, আমাদের কাছে যে নথি আছে, যে পদ্ধতিতে চুরি করে ভোট লুট করে এই ইলেকশনটা হয়েছে, এবং বার কাউন্সিলটা একটা অ্যাডভোকেটদের মাদার কনসার্ন, পশ্চিমবাংলায় এই পরিবর্তন হওয়ার পরেও যদি বার কাউন্সিলটাই এই চোর ডাকাতদের হাতে থেকে যায়, তাহলে সাধারণ মানুষের কি উপকার হলো? অধিকারীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে? আমি সবাইকে মেল করেছি। আচ্ছা, মেল করেছেন, কোনো উত্তর পেয়েছেন? না, আমি কোনো উত্তর পাইনি। খালি একমাত্র আমি আমাদের ল মিনিস্টার ইন্ডিয়াকে জানিয়েছিলাম, উনি একটা আমাকে লেটার ফরওয়ার্ড করেছেন, যেটাদের মাধ্যমে আমি জানতে পারছি উনি আমাদের BCI এর যে সেক্রেটারি, ঠিক আছে, অল ইন্ডিয়া বার কাউন্সিল, তাকে জানিয়েছে। এরকম চিঠি আমি করার পরে এই একই রকম উত্তর অনেক পেয়েছি। আমার তো মনে হয় এরা কোনো রকম কোনো মানে তোয়াক্কাই করে না। কারণ আপনারা একটা জিনিস ভাবুন, এই বার কাউন্সিল যে তৃণমূলপন্থীদের জন্য হয়েছে, এর একটা বড় উদাহরণ আজকে আপনাদের আমি দিয়ে দিই। যে এই বার কাউন্সিলের নিয়ম ছিল, যদি কারুর নামে কোনো রকম ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে, সেই প্রার্থী ভোটে দাঁড়াতে পারে না। আমাদের টোটাল 76 জন নমিনেশন ফর্ম ফিল আপ করেছিল, একজনের কিন্তু ক্যান্সেল হয়েছে, তার 1,25,000 টাকা ফেরত হয়নি। কিন্তু তৃণমূলের পদপ্রার্থী ছিল আনসার আলী মণ্ডল এবং হচ্ছে রবীন ভট্টাচার্য। রবীন ভট্টাচার্যের নামে আমার কাছে কাগজ রয়েছে, মার্ডার কেসের চার্জ আছে। আনসার আলী মণ্ডলের নামে ক্রিমিনাল কেস পেন্ডিং, তার এগেনস্টে রিপ্রেজেন্টেশন ওনাদের দলের লোকই জমা করেছিল যে তাদের অ্যালাউ করবেন না। তারপরেও এদের অ্যালাউ করেছে। তাহলে অসীম রায় মহাশয়রা আর প্রত্যেকটা নোটিশ যেগুলোর মাধ্যমে ইলেকশনটা সংগঠিত হলো, একটারও ডেট নেই, একটারও সিল নেই, একটারও সিগনেচার নেই। এই অসীম রায় মহাশয় যখন জাস্টিস ছিলেন, আমার একটাই প্রশ্ন, আপনি কি অর্ডার দেওয়ার সময় এই উইদাউট সিল সিগনেচার এই পেপারগুলোকে কনসিডার করতেন? আমার শেষ প্রশ্ন যেটা, আপনারা কি এরকম মনে করছেন যে এরাও ভালো তৃণমূল হয়ে আগামী দিনে আপনার বার কাউন্সিলটাই ধরুন পাল্টে গেল? একটা মজার কথা বলি, আমার এই লড়াইটা তো প্রথম থেকে সেই ডিসেম্বর মাস থেকে আজ অবধি চলছে। আমি কিছুদিন আগে আমাদের একজন নেতৃত্বকে বলেছিলাম, নেতৃত্ব হেসে বলল যে নতুন করে আবার করার থেকে, ঠিক আছে, যারা জিতেছে তারা যদি ভালো তৃণমূল হয়ে আমাদের কাছে চলে আসে তাতে তো অসুবিধার কিছু নেই। আমি এতে খুবই মানে দুঃখ পেয়েছি এবং ভাবলাম আমাদের এত লড়াই কিসের জন্য। তাই এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে যদি আমার এই কথাটা মহামান্য শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়, উনি উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়, মনে হয় বার কাউন্সিলটাকে আমরা নতুন করে আবার সংগঠিত করে এই চোরেদের হাতেই বার কাউন্সিল রেখে দেওয়ার কোনো মানে হয় বলে আমি মনে করি। আমরা একদম শেষে আমরা অ্যাডভোকেট সুবীর সেনগুপ্ত, তিনি একটি অসাধারণ কথা বললেন, যেটা নিয়েই আমাদের মূল আলোচনার আমাদের শেষ ইতি করব আমরা এখন। উনি বলেছেন যে যারা জয়যুক্ত হলো তারাই যদি ভালো তৃণমূল হয়ে যদি এই বার কাউন্সিলটা বিজেপির হয়েছে, তাতে ক্ষতিটা কি? তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা ঠিক কোন জায়গায় দাঁড়ালো, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। আগামী দিনের উত্তর নিশ্চয়ই আমরা দেখব যে বার কাউন্সিলের এই ইলেকশনটা যেটা অনৈতিকভাবে হয়েছে এবং এই ইলেকশন নির্বাচনের আগে যেটা এমনভাবে প্রচার করার চেষ্টা হয়েছে কোথাও কোথাও যে অ্যাজ ইফ যেন ইলেকশনটা এই বিধানসভা নির্বাচনের পরে হয়েছে, তা নয়, এটা বিধানসভা নির্বাচনের আগে আমরা লুঠের নির্বাচন হয়েছে। সেই লুঠেরাদেরকে কি করে ভালো তৃণমূল করে বিজেপিতে যোগদান করিয়ে বার কাউন্সিল বিজেপির করার কোনো অর্থ কিংবা যুক্তি আছে কিনা আমি অন্তত জানি না।
এবং আগামী দিনে সেই চেষ্টা হয় কিনা আমাদের সেদিকেও নজর থাকবে। অ্যাডভোকেট সুবীর সেনগুপ্ত দীর্ঘদিন লড়াই করছেন, তিনি একজন একজন আইনজীবী হিসেবে কালীপুরের মধ্যে দাঁড়িয়ে সততার সঙ্গে তার যে লড়াই, সেই লড়াই স্বীকৃতি পায়, নাকি ভালো তৃণমূলীরা এখন সাধু সেজে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, এটাই বাস্তবতা, আমরা সেটা দেখতে পাই, আমরা সেদিকে নজর রাখবো। আপাতত আমি এবং সুবীরবাবু আমরা আপনার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভালো থাকবেন স্যার।